ভাবুন তো, একজন ১৯ বছরের তরুণী একটি বাড়িতে গেলেন কাজের সূত্রে। কয়েক ঘন্টা পর সেই বাড়ি থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর অভিযোগ। তার উপর লালসা চরিতার্থের চেষ্টা করা হয়েছিল। তিনি বললেন নিজেকে বাঁচাতে তিনি ধারালো অস্ত্র ব্যবহার করেছিলেন। আর সেই ঘটনায় একজন পুরুষের মৃত্যু হলো। তারপর কি হলো জানেন? যে তরুণী বলেছিলেন যে তিনি নিজের সম্ভ্রম এবং জীবন বাঁচানোর জন্য লড়াই করেছিলেন, শেষ পর্যন্ত সেই তরুণীকেই জানে শেষের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ৭ বছর ধরে তিনি জেলে থাকলেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলল তদন্তে গুরুতর গলদ ছিল, ন্যায্য বিচার নিয়ে বড় প্রশ্ন রয়েছে। তবুও শেষ পর্যন্ত ২০১৪ সালের ২৫শে অক্টোবর ইরানে তার মৃত্যুদণ্ড কার্যকর হলো। এই তরুণীর নাম রেইহানে জব্বারি। আর আজকের গল্প শুধু একজন নারীর মৃত্যুর গল্প নয়, এটা আত্মরক্ষা কোথায় শেষ হয়, বিচার কোথা থেকে শুরু হয়, রাষ্ট্র একজন লালসার চরিতার্থের অভিযোগকারীকে কিভাবে দেখে, তার মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত শাস্তি দেওয়ার আগে একটি আদালতের কতটা নিশ্চিত হওয়া প্রয়োজন, সেই সব গল্পের প্রশ্ন, সেই সব প্রশ্নের গল্প। আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ভিডিওতে এই ঘটনাকে নিয়ে নানা রকম তথ্য ছড়িয়েছে। কোথাও বলা হয় তিনি জোর করে বিয়ে করেছিলেন, কোথাও বলা হয় তার স্বামী এবং স্বামীর সহযোগী তাকে নির্যাতন করেছিল, আবার কোথাও তার নামও অন্যভাবে লেখা হয়। কিন্তু নথিবদ্ধ এবং আন্তর্জাতিকভাবে যাচাই করা ঘটনাটি হলো রেইহানে জব্বারির। তিনি ১৯ বছর বয়সে গ্রেপ্তার হন এবং ২৬ বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি যে ব্যক্তিকে জানে শেষ করেছিলেন বলে দোষী সাব্যস্ত হন, সেই মোর্তেজা আব্দুল আলী সারবন্দি ছিলেন ইরানের গোয়েন্দা মন্ত্রকের একজন প্রাক্তন কর্মী। রেইহানে দাবি করেছিলেন যে ওই ব্যক্তি তার উপর লালসা চরিতার্থের চেষ্টা করছিলেন এবং সেই পরিস্থিতিতে তিনি আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, সেই দিন আসলে ঠিক কি ঘটেছিল? এই জায়গাতে এই গল্পটা বেশ খানিকটা জটিল হয়ে যায়, কারণ ঘটনাটির প্রত্যক্ষ এবং স্বাধীনভাবে যাচাই করা সম্পূর্ণ ছবি আমাদের হাতে নেই। রেইহানের বক্তব্য ছিল তিনি পেশাগত কাজের কথা বলে সারবন্দির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আর সেই পরিস্থিতি খারাপ হয় এবং তার দাবি অনুযায়ী সারবন্দি তার উপর লালসা চরিতার্থের চেষ্টা করেন। রেইহানে আত্মরক্ষার চেষ্টা করেন আর আত্মরক্ষার জন্যই ধারালো অস্ত্র ব্যবহার করেন। কিন্তু মামলা যখন আদালতে যায় তখন আদালত তার আত্মরক্ষার বক্তব্য গ্রহণ করেনি এবং তাকে ইচ্ছাকৃতভাবে জানে শেষের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এখানেই প্রথম বড় প্রশ্ন, আত্মরক্ষা কি তখন প্রমাণ করা সম্ভব ছিল? আর যদি কোনো মহিলা বলেন যে তার উপর লালসা চরিতার্থের চেষ্টা করা হচ্ছিল এবং তিনি সেই মুহূর্তে আতঙ্কের মধ্যে নিজের নিরাপত্তা রক্ষার চেষ্টা করেছিলেন, তাহলে আদালত সেই বক্তব্য যাচাই করার জন্য কি কি প্রমাণ খুঁজবে? রেইহানের মামলায় মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ ছিল তদন্ত যথেষ্ট ছিল না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল তিনি জানে শেষের কথা স্বীকার করেছিলেন, কিন্তু আত্মরক্ষার দাবি করেছিলেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার বক্তব্য সেই বাড়িতে অন্য একজন পুরুষও ছিলেন এবং হত্যার ঘটনায় তার ভূমিকা থাকতে পারে। অ্যামনেস্টির মতে এই দাবি যথাযথভাবে তদন্ত করা হয়নি। আর এখানেই মামলাটি ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ কোনো মৃত্যুদণ্ডের মামলায় যদি অভিযুক্ত বলেন আমি একা ছিলাম না, সেখানে অন্য একজনও ছিল, তাহলে সেই দাবির তদন্ত কতটা গভীরভাবে হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ কি সেই ব্যক্তিকে খুঁজছিল? তার বক্তব্য নেওয়া হয়েছিল? ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা কতটা হয়েছিল? ধারালো অস্ত্রের অবস্থান, আঘাতের ধরন, সময়, ফোন কল, যোগাযোগ সবকিছু কি পরীক্ষা করা হয়েছিল? এই প্রশ্নগুলির উত্তর যদি অস্পষ্ট থাকে, তাহলে
মৃত্যুদণ্ডের মতো অপরিবর্তনীয় শাস্তি নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়। আর রেইহানের ক্ষেত্রেও এখানে মানবাধিকার সংগঠনগুলো সবচেয়ে বেশি আপত্তি তুলেছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, গ্রেপ্তারের পর রেইহানে প্রায় 2 মাস একাকী আটক ছিলেন। সেই সময় তার আইনজীবী এবং পরিবারের সঙ্গে তার যোগাযোগের অধিকার নিয়ে গুরুতর সমস্যা ছিল। পরে 2009 সালে তেহরানের একটি ফৌজদারি আদালত তাকে প্রতিশোধমূলক বিচার ব্যবস্থার অধীনে মৃত্যুদণ্ড দেয়। আর এখানে এই বিষয়টা বোঝা খুবই জরুরি। অনেক সময় এই মামলাকে শুধু শরিয়া আইন বনাম নারী হিসেবে দেখানো হয়, কিন্তু বিষয়টি একটু বেশি জটিল। ইরানের আইনি ব্যবস্থায় জানের শেষের মতো অপরাধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইনি কাঠামো রয়েছে। সেখানে নিহত ব্যক্তির পরিবার নির্দিষ্ট পরিস্থিতিতে প্রতিশোধমূলক শাস্তির দাবি করতে পারে, আবার ক্ষমা বা ক্ষতিপূরণের পথও থাকতে পারে। রেইহানের ক্ষেত্রে শেষ পর্যন্ত নিহত ব্যক্তির পরিবার ক্ষমা না করার অবস্থানে ছিল এবং তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। অর্থাৎ এখানে শুধু আদালতের রায় নয়, নিহত ব্যক্তির পরিবারের আইনি অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এখানেই আরো একটি প্রশ্ন আসে, একজন মহিলা যদি বলেন যে তিনি লালসার শিকার হওয়ার হাত থেকে বাঁচতে গিয়ে একজন পুরুষকে আঘাত করেছেন, তাহলে সেই আত্মরক্ষার দাবি কতটা গুরুত্ব পাওয়ার কথা? আন্তর্জাতিক মানবাধিকার আইনের দৃষ্টিতে আত্মরক্ষার দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়ার ক্ষেত্রে ন্যায্য বিচার, আইনজীবীর সহায়তা, প্রমাণ পরীক্ষা এবং অ্যাপিলের সুযোগ অত্যন্ত কঠোরভাবে নিশ্চিত করা প্রয়োজন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্পষ্টভাবে বলেছিল, রেইহানের মামলায় বিচার প্রক্রিয়ায় গুরুতর সমস্যা ছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত ছিল না। হিউম্যান রাইটস ওয়াচও রেইহানে জব্বারের মৃত্যুদণ্ডের আগে তার বিচার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছিল। পরে সংস্থাটি নিশ্চিত করে যে 2014 সালের 25শে অক্টোবর তেহরানে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। একজন 26 বছরের মহিলা 7 বছর জেলে, আর সেই 7 বছর তিনি কি জন্য কাটালেন শুধু এই কারণে নয় যে একজন মানুষ মারা গিয়েছিল। আসল লড়াই ছিল, সেটা কি পরিকল্পিত খুন ছিল নাকি একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজের নিরাপত্তা রক্ষার চেষ্টা। এই পার্থক্যটাই পুরো মামলার কেন্দ্রবিন্দু। কারণ পরিকল্পিত খুন আর আত্মরক্ষার মধ্যে আইনি এবং নৈতিক পার্থক্য বিশাল। যদি কেউ আগে থেকেই কাউকে জানে শেষ করার পরিকল্পনা করেন, সেটা এক ধরনের অপরাধ। আর কেউ যদি হঠাৎ আক্রমণের মুখে নিজের জীবন বা শরীর রক্ষা করতে গিয়ে আঘাত করেন, সেটা সম্পূর্ণ আলাদা প্রশ্ন। কিন্তু আদালত যদি দ্বিতীয় ঘটনাকে প্রথম ঘটনা হিসেবে দেখে, তাহলে বিচার নিয়ে প্রশ্ন উঠবে। রেইহানের মামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, তদন্ত বিচার প্রক্রিয়া তার আত্মরক্ষার দাবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ যথেষ্টভাবে পরীক্ষা করেনি। সংস্থাটি আরো জানিয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীর উপস্থিতি ছিল না এবং তার দাবি অনুযায়ী বাড়িতে অন্য একজন পুরুষ থাকার বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হয়নি। এখন একটা বিষয় ভেবে দেখুন, মৃত্যুদণ্ড একবার কার্যকর হয়ে গেলে ভুল সংশোধনের কোনো সুযোগ নেই। জেল হওয়ার পরে নতুন প্রমাণ পাওয়া গেলে আদালত আবার মামলা খুলতে পারে, সাজা কম হতে পারে, মুক্তি দেওয়াও যেতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হলে আর কিছু করার থাকে না। এই কারণেই বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড নিয়ে এত বড় বিতর্ক। আর রেইহানের ক্ষেত্রে বিতর্ক আরো তীব্র হয়েছিল, কারণ তিনি শুরু থেকেই বলেছিলেন তিনি আত্মরক্ষার চেষ্টা করেছেন। আর এখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে। রেইহানে 2007 সালে গ্রেপ্তার হন, 2009 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, পরে সেই সাজা বহাল থাকে। 2014 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়, অর্থাৎ গ্রেপ্তার থেকে মৃত্যুদণ্ড প্রায় 7 বছর, একটা দীর্ঘ সময়। এই 7 বছর শুধু জেলের সময় ছিল না, তার পরিবার বারবার চেষ্টা করছে সাজা থামানোর জন্য। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি ইরানের কাছে মৃত্যুদণ্ড স্থগিত করার আবেদন করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা সফল হয়নি। এখন প্রশ্ন, এই মামলা আন্তর্জাতিকভাবে এত বড় প্রক্রিয়ায় তৈরি কেন হয়েছিল? কারণ এটা শুধু একজন নারীকেই মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা ছিল না, এর মধ্যে একসঙ্গে কয়েকটি প্রশ্ন জড়িয়েছিল। একজন নারীর শারীরিক নিরাপত্তা, আত্মরক্ষার অধিকার, পুলিশের তদন্ত, আইনজীবীর অধিকার, ন্যায্য বিচার, মৃত্যুদণ্ড এবং ইরানের বিচার ব্যবস্থার ভূমিকা।
এই ৫-৬টি বিষয় এক জায়গায় এসে যাওয়ায় মামলাটি আন্তর্জাতিক মানবাধিকারে অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠে। আর একটা বিষয় এখানে খুব সাবধানে বলতে হয়, ইরানের শরিয়া আইন মানেই নারী আত্মরক্ষা করতে পারে না, এই কথাটা অতিরিক্ত সরলীকরণ। কারণ ইসলামী আইন, ইরানের রাষ্ট্রীয় আইন এবং বাস্তবে আদালতের প্রয়োগ, এই তিনটি বিষয়কে এক করে দেখলে পুরো ছবিটা ভুলভাবে বোঝা যায়। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। আরো অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাতে।